একজন আপনি পাগলকে ধরে কি করতে পারবেন না, নেতা বানিয়ে দিতে পারবেন না। এখন আপনি লোহা কোথায় পাবেন? আপনি দেখা গেল মাটি দিয়ে জাহাজ বানিয়ে ফেললেন, ঠিক আছে? আমি যেভাবে বলতেছি সেভাবে করতে হবে, তোমার কোনো কি স্বাধীনতা নাই, তুমি আমার ওয়েতেই কাজ করবা, এটা তোমার কষ্ট হোক বা শান্তি হোক এটা আমার দেখার বিষয় না। তাদের মধ্যে একটা যদি যোগসাযোগ বা একটা যোগাযোগ যদি না করেন, তাহলে দেখা যাবে শোরুমে প্রোডাক্ট শেষ, কিন্তু আপনি এখনো কি করলেন, প্রোডাকশন করেন নাই। আসসালামু আলাইকুম। তো আমরা আজকে ব্যবসা উদ্যোগের অষ্টম অধ্যায়, যেটা ব্যবসায়ের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, মানে আমাদের যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট নিয়ে আজকের আমাদের আলোচনা বা আজকের আমাদের ক্লাস। তো দেখি খুব কম সময়ের মধ্যে আমরা আজকের ক্লাস শেষ করার ট্রাই করব। এখানে দেখেন আমাদের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা যদি না থাকে তাহলে আপনি আপনার জীবনের যত ধরনের কাজ আছে, আপনার পারিবারিক থেকে শুরু করে আপনার ব্যবসায়িক পর্যন্ত কোনো কাজেই আপনি কি হতে পারবেন না, মোটামুটি সফল হতে পারবেন না, বা একদম যেই সর্বোচ্চ যেই সাকসেস বা সর্বোচ্চ যে রেজাল্ট, ওই রেজাল্টটা পাবেন না, ঠিক আছে? তো এখানে আপনার পারিবারিক হোক বা আপনার যে ব্যক্তিগত, ওই ব্যক্তিগত হোক বা ব্যবসায়িক, যে কোনো কারণে আপনার কি প্রয়োজন, অবশ্যই একটা সঠিক ম্যানেজমেন্ট প্রয়োজন। একটা সঠিক ম্যানেজমেন্ট ছাড়া আপনি কখনোই একটা কাজ একদম সুন্দরভাবে কি করতে পারবেন না, সম্পূর্ণ করতে পারবেন না। তো ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হলো ব্যবস্থাপনা বা সঠিকভাবে ব্যবস্থা নেওয়া, যে একটা কাজ কিভাবে করলে এটা সবচেয়ে বেটার হবে, এটা করাই হলো ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টের একটা সংজ্ঞা আছে, ওই সংজ্ঞাটা কি? ওই সংজ্ঞাটা বলা হয়েছে যে আপনি যখন অন্যদের দিয়ে কাজ করে নেবেন, মানে আপনি যে এই ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট করবেন বা ম্যানেজ করবেন ব্যবসায়ের ক্ষেত্রে, এই ম্যানেজমেন্টটা হবে যখন আপনি অন্যদের দিয়ে কাজ করিয়ে এবং আপনার যে লক্ষ্য, ওই লক্ষ্য যখন অর্জন করে ফেলবেন, তখন ওইটাকে বলা হয় ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা। এবং আমাদের যে ব্যবস্থাপনার জনক বা ব্যবস্থাপনার বাবা যাকে বলা হয়, তো ও হেনরি ফেয়ল বলছে কি, ব্যবস্থাপনা হলো কিছু জিনিসের সমষ্টি বা কিছু জিনিসের যোগফল। ওইখানে কি আছে? পূর্বানুমান বা পরিকল্পনা। পরিকল্পনার অপর নামই হলো পূর্বানুমান। পরিকল্পনা মানে আমি ভবিষ্যতে কি করব বা এই কাজটা আমি কিভাবে সম্পন্ন করব, এটাই হলো পূর্বানুমান। আর এই পূর্বানুমানের যে অপর নাম, ওটাই পরিকল্পনা আমরা ধরে নিতে পারি। এরপর সংগঠিতকরণ বা অর্গানাইজিং, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং। এই কয়েকটা জিনিস, এই কয়েকটা জিনিসের যে সমষ্টি বা যেই যোগফল, ওইটাকেই বলা হলো ব্যবস্থাপনা। কার মতে? যে ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়লের মতে। তো ব্যবস্থাপনার কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলো আমরা খুব সহজেই জানার চেষ্টা করি। তো ব্যবস্থাপনার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই যেটা আছে, এটা হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক প্রক্রিয়া মানে এটা কিছু কম্পোনেন্ট আছে বা কিছু অংশ আছে, ওই অংশগুলো একটার পর একটা করার মাধ্যমে করা হয়। মানে আপনি প্রথমে মনে করেন একটা ব্যবসার পরিকল্পনা করলেন, বা একটা কাজ করার বা একটা আপনার প্রজেক্ট করার কি করলেন, পরিকল্পনা করলেন। এবং পরিকল্পনা করার জন্য আমাদের যে ব্যবস্থাপনা বলা হয়েছে যে অন্যদের দিয়ে কাজ করানো। এখন ওই যে অন্যরা যারা আছে বা আপনার কর্মী যেগুলো আছে, তাদেরকে আপনি অর্গানাইজ করবেন বা সংগঠিতকরণ করবেন বা একসাথে করবেন। এরপর কি? কর্মী সংস্থান করবেন। যখন আপনার কর্মী প্রয়োজন, কাজটা অনেক বড় মনে হচ্ছে কিন্তু আপনার কাছে কি নাই, যথেষ্ট পরিমাণ কর্মী নাই, তখন আপনার কি করতে হবে? কর্মী সংস্থান করতে হবে। এরপর কি? তারা যেই কাজগুলো করতেছে তাদেরকে সঠিক একটা নির্দেশনা দিতে হবে বা আউটলাইন দিতে হবে যে আপনারা এইভাবে কি করবেন, কাজটা সম্পাদন করবেন। এরপর কি? প্রেষণাদান। প্রেষণাদান হলো যেটাকে আমরা ইংলিশে বলি হলো মোটিভেশন। তো এই মোটিভেশনের মাধ্যমে কি করা হয়, আপনারা অনেকেই যে পরীক্ষার আগে বা যখন আপনাদের পড়ায় মন বসে না, তখন অনেক মোটিভেশনাল ভিডিও টিডিও দেখেন। তো এই যে মোটিভেশনাল ভিডিও দেখেন, এটাই হলো প্রেরণাদান বা আপনাকে উদ্বুদ্ধ করবে কাজটা সঠিকভাবে কি করার জন্য, সম্পাদন করার জন্য। এরপর কি? সমন্বয় সাধন। সমন্বয় সাধন কি? মানে আপনারা যেই কর্মীগুলো আছেন, এই কর্মীগুলোকে সঠিকভাবে ম্যানেজ করে আপনার কাজটা কি বুঝিয়ে নেওয়া। এরপর কি? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের মাধ্যমে কি করা হয়, দেখা হয় যে আপনি কাজটা সঠিকভাবে করতেছেন কিনা এবং এইখানে কোনো কারেকশনের প্রয়োজন আছে কিনা, বা আপনি যদি কোনো ভুল করেন এটা সঠিকভাবে তারা বা ম্যানেজমেন্ট বা উপরস্থ যেই কর্মকর্তাগুলো আছে তারা এটা বুঝিয়ে দেবে। তাহলে এটা হলো ব্যবস্থাপনার প্রথম বৈশিষ্ট্য। এরপর কি আছে? লক্ষ্যভিত্তিক কার্যক্রম। মানে আপনি যে একটা ব্যবস্থাপনা করবেন, এখানে অবশ্যই একটা লক্ষ্য থাকতে হবে এবং ওই লক্ষ্য ধরে এগিয়ে আপনি আপনার ব্যবস্থাপনার কাজটা সম্পন্ন করবেন। এরপর দেখা যাচ্ছে কি? দলগত প্রক্রিয়া। দলগত প্রক্রিয়া কেন বলা হয়েছে? কারণ আমি আগেই বলেছি যে ব্যবস্থাপনা হলো অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া। এখন এই যে অন্যরা কাজ করবে, এখন এখানে কিন্তু অন্যরা যদি একজনও থাকে,
এই একজন এবং আপনি এই দুইজন মিলে কত হয়, মানে দুইজন হয় বা দুইজনের একটা টিম হয়। মানে এই ব্যবস্থাপনা হলো একটা দলগত প্রক্রিয়া, যেখানে একজন মিলে হবে না, বা এখানে একের অধিক মানুষ লাগবে বা একটা টিম লাগবে, ম্যানেজমেন্ট একটা টিম লাগবে। এরপর কি, চলমান গতিশীল প্রক্রিয়া। মানে চলমান কেন বলা হয়েছে, এই যে একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা কিন্তু একটার পর একটা চলতে থাকে, এই জন্য বলা হয়েছে কি এটা একটা চলমান প্রক্রিয়া। এরপর কি বলা হয়েছে, সময় ও পরিস্থিতির সাথে পরিবর্তনশীল। মনে করেন আপনি একটা কাজ করতেছেন, এখন তো বাংলাদেশের প্রায় অনেক জায়গায় কি হচ্ছে, বন্যা হচ্ছে, বিশেষ করে চট্টগ্রামের দিকে। তো এখন ওই যে আপনার ফ্যাক্টরিটা মনে করেন যে চট্টগ্রামের দিকে, এখন ওইখানে আপনার ফ্যাক্টরিতেই কত 2-3 ফুট পানি হয়ে গেছে, বা এক হাঁটু পর্যন্ত কি হয়ে গেছে, পানি হয়ে গেছে। এই জন্য আপনার কি করতে হবে, আপনার কাজের ধরনটা চেঞ্জ করা লাগতে পারে, অথবা আপনার কি ওই যে কাজের স্থান ওইটা পরিবর্তন করা লাগতে পারে। এরপর কি আছে, এরপর আছে হলো যে ব্যবস্থাপনার কার্যাবলী। এই যে ব্যবস্থাপনার কার্যাবলী, এটা হলো এই যে ধারাবাহিক যে প্রক্রিয়ার আমরা যে কম্পোনেন্টগুলো বললাম, এটাই হলো এটার সমষ্টি, বা আমাদের যে এই ধারাবাহিক যে প্রক্রিয়াগুলো আমরা বলেছি, এটাই হলো আমাদের ব্যবস্থাপনার কার্যাবলী, এইগুলোর সমষ্টি। তো ফার্স্টেই কি, পরিকল্পনা। অবশ্যই আপনি যে একটা কাজ করবেন, এটা কি কাজ করবেন, কে করবে কাজটা, কখন করবেন এবং কিভাবে করবেন, তা আগাম নির্ধারণ করতে হবে, বা আগেই আপনি ডিটারমাইন করবেন কিভাবে কাজটা করবেন, কখন কাজটা করবেন, কাকে দিয়ে কাজটা করাবেন, এবং এই কাজটা কিভাবে করবেন, বা এই কাজটা কিসের জন্য করবেন। তো এটার গুরুত্ব কি, মানে আপনি কী কারণে আপনার প্ল্যানিংটা করবেন। প্ল্যানিংটা করবেন হলো আপনার লক্ষ্য অর্জন যাতে সহজ হয়। আপনি মনে করেন একটা প্ল্যান করলেন যে আপনি একটা জাহাজ বানাবেন। এখন এই যে জাহাজ বানাবেন, এই জাহাজ বানানোর জন্য আপনার প্রথমেই কি দরকার, লোহা দরকার। এখন আপনি যদি এই লোহাই না জেনে, বা একটা কোনো কিছুই না জেনে আপনি জাহাজ বানাতে বসে যান, এখন আপনি লোহা কোথায় পাবেন, আপনি দেখা গেল মাটি দিয়ে জাহাজ বানিয়ে ফেললেন, ঠিক আছে। তো এই জন্য আপনার যে লক্ষ্য অর্জনে সহজ হওয়ার জন্য আপনার অবশ্যই যে কি কাজ করবেন, কাকে দিয়ে কাজ করাবেন, কখন কাজ করবেন এবং কিভাবে করবেন, তা আগাম নির্ধারণ করতে হবে, বা আগেই নির্ধারণ করতে হবে। সময় সম্পদের অপচয় কমে কিসের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে। এখন মনে করেন যে আপনার একটা গাছ আছে, ওই গাছে কিছু ফল ধরে আছে বা আম ধরে আছে। এখন আপনি কি করবেন, আমগুলো পারবেন। আমগুলো পারার কয়েকটি উপায় আছে, কিন্তু আপনি না জেনে কি করলেন, আমের একদম গাছের যে গোড়া দিয়ে কেটে ফেললেন, তাহলে তো আপনার কি সম্পদ হয়ে গেছে। এই যে গাছ গোড়া দিয়ে কাটলেন, এরপর আম সংগ্রহ করতে অনেক টাইম লাগবে। তো এটার সঠিক যে ওয়ে, আমগুলো পারার যে সঠিক ওয়ে, এটা আপনাকে আগেই নির্ধারণ করতে হবে যে আপনি আমগুলো কিভাবে পারবেন। মনে করেন যে আপনি গাছের উপর উঠে নাড়া দিলেন, আমগুলো সবগুলো পড়ে কি নিচে ফেটে গেল, তাহলে আপনার পুরো যে সম্পদও শেষ। এরপর আপনার আবার ওই আমগুলো ওইখানে থাকলে পচা গন্ধ হবে, এই জন্য আপনার যে ওই আমগুলো সরাতেও কি একটা সময়ের অপচয় হবে। তো এই জন্য আপনার অবশ্যই প্ল্যানিং দরকার। এরপর কি, দায়িত্ব বন্টন সহজ হয়। ওই যে ব্যবস্থাপনার যে টিমটা আছে, বা আমরা বললাম যে ব্যবস্থাপনা একটা দলগত প্রক্রিয়া, এই দলটাকে ম্যানেজ করতে আপনার কি হয়, সহজ হয় পরিকল্পনার মাধ্যমে। এরপর আমরা দেখি যে সংগঠিতকরণ বা অর্গানাইজিং। এই সংগঠিতকরণ কি, সংগঠিতকরণ হলো আমাদের যে টিমটা বলেছি, বা যে মানুষের টিম, কয়েকজন মিলে আমাদের যে ব্যবস্থাপনা করতে হয়, ওই টিমকে সঠিকভাবে আপনি কি করবেন, সম্পদে রূপান্তর করবেন। মানে আপনার এই যে টিম, এটাকে কিভাবে আপনি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কাজে লাগাতে পারবেন। এই যে আমাদের যে টিমটা আছে, বা আমাদের যেই মানুষগুলো আছে, আমাদের যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এবং আমরা যে বলেছিলাম আমাদের দলগত প্রক্রিয়া, ওই দলের যে মানুষগুলো আছে, প্রত্যেকটা মানুষকে তাদের দায়িত্ব বা তাদের যে কাজ, ওই কাজকে সঠিকভাবে বন্টন করে দিতে হবে, যাতে তারা তাদের যে সঠিক দায়িত্ব ওইটা পালন করতে পারে। কর্মী সংস্থান, ঠিক আছে। এখন আমাদের যে কর্মী সংস্থান, এটা কেন প্রয়োজন, এই যে কর্মী সংস্থান এটা কি, আগে এটা আমরা জানি যে এই যে কর্মী সংস্থান, এই কর্মী সংস্থানটা কি। কর্মী সংস্থান হলো আপনার কর্মী সংগ্রহ করতে হবে, বা আপনার যে প্রজেক্ট, ওই প্রজেক্ট করার জন্য আপনার সঠিক জনবল সংগ্রহ করতে হবে। এরপর তাদের পদ অনুযায়ী, বা তাদের যে এক্সপেরিয়েন্স, ওই এক্সপেরিয়েন্স অনুযায়ী তাদের নির্দিষ্ট পদে কি দিতে হবে, নিয়োগ দিতে হবে। এবং তাদের পদ অনুযায়ী যেই কাজ, ওই কাজের বিষয়ে তাদের কি দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। এখন তাদের প্রশিক্ষণও দিলেন, তারা ভালোভাবে কাজ করতেছে, তাদের যে কাজের আউটকাম, বা তাদের যে কাজের আপনি ফলাফল পাচ্ছেন, ওই ফলাফলের অনুযায়ী আপনি কি করতে পারবেন, তাদের উপরে পদে কি করতে পারবেন, আপনি একটা প্রমোশন দিতে পারবেন, যেটাকে পদোন্নতি বলা হয় বাংলায়। এরপর কি, ধরেন একজনকে আপনি নিয়োগ দিলেন, এরপর প্রশিক্ষণও দিলেন, কিন্তু সে কি তার কাজ করতে পারতেছে না, তখন তাকে কি করতে হবে, ছাঁটাই করে দিতে হবে, বা কাজ থেকে বাদ দিতে হবে। এই যে এই কাজগুলো সকল, এই যে কয়েকটা কাজ, যে কর্মী সংগ্রহ, নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি এবং ছাঁটাই, এগুলো সমষ্টি হলো কি কর্মী সংস্থান। এরপর আমাদের কি, নির্দেশনা
নির্দেশনা কি, বা আপনি যেই কর্মীগুলো আনছেন বা যেই মানুষগুলো দিয়ে কাজ করাচ্ছেন তাদের কাজটা কিভাবে করবেন, কি কাজ করবে, কখন কাজ করবে এবং কিভাবে কাজ করবে, সেটার একটা দিক নির্দেশনা দেওয়াই হলো নির্দেশনা। বা আপনি যেই কাজটা তাদের দিয়ে করাবেন তাদের সঠিকভাবে নির্দেশনা দেওয়া যে কাজটা এভাবে করবে, তখন করবে এবং এই কাজটা করতে হবে, এটা নির্দেশনা দেওয়া। প্রেরণাদান কি? প্রেরণাদান আমরা আগেই বলছি, যেটা মোটিভেশন বা কাজের প্রতি আগ্রহী করে তুলতে বা উৎসাহী করে তোলার একটা প্রক্রিয়া। এরপর কি? সমন্বয় সাধন। সমন্বয় সাধন মানে আমাদের যে কর্মীগুলো আছে তাদেরকে বিভিন্ন বিভাগে বা বিভিন্ন ডিপার্টমেন্টে কি করতে হবে, তাদের নিয়োগ দিতে হবে। মনে করেন একজন প্রোডাকশনে আছে আর একজন আমাদের শোরুমে দেখাশোনা করতেছে, এখন তাদের মধ্যে একটা লিঙ্ক দরকার। যেমন শোরুমে কতটা প্রোডাক্ট আছে এর মাধ্যমেই কিন্তু আমাদের তৈরি হবে যে কখন প্রোডাকশন হবে কি কখন হবে না। এখন তাদের মধ্যে একটা যদি যোগসাযোগ বা একটা যোগাযোগ যদি না করেন তাহলে দেখা যাবে শোরুমে প্রোডাক্ট শেষ কিন্তু আপনি এখনও কী করলেন, প্রোডাকশন করেন নাই। এই জন্য অবশ্যই তাদের মধ্যে বা বিভিন্ন বিভাগ এবং কর্মীদের মধ্যে কি একটা যোগাযোগ এবং ঐক্য স্থাপন করতে হবে। এরপর কি? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ কি? আপনি যেই পরিকল্পনা করছেন বা আপনি যে তাদের কাজের নির্দেশনা দিয়েছেন ওইটার বিষয়ে আপনি কি করবেন, তদারকি করবেন এবং দেখাশোনা করবেন যে কাজটা ঠিকমতো হচ্ছে কিনা। যদি আপনার পরিকল্পনা অনুযায়ী বা প্ল্যান অনুযায়ী কাজ না হয় অবশ্যই তাদেরকে সংশোধন করতে বলা হবে, মানে আপনি বলবেন, ঠিক আছে। এরপর কি? এরপর আমরা দেখি যে নেতৃত্বের ধারণা বা লিডারশিপ। লিডারশিপ কি? লিডারশিপ হলো এই যে আমরা বললাম যে আপনি কি করবেন, কর্মসংস্থান করবেন, আপনি অর্গানাইজিং করবেন, আপনি নির্দেশনা দিবেন, মোটিভেশন দিবেন, সমন্বয় সাধন করবেন, নিয়ন্ত্রণ করবেন। এই যে সবগুলো কাজ করা হলো একজন লিডার, ঠিক আছে। বা উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে যে কর্মীদের উৎসাহিত করে বা পরিচালনা করার যেই গুণ ও কৌশল এটাকে বলা হয় নেতৃত্ব। মানে আপনি আপনার মধ্যে যদি একজন মানুষকে দিয়ে একদম সর্বোচ্চ কাজ করানোর একটা গুণ থাকে তাহলে আপনি একজন সঠিক লিডার, ঠিক আছে। বা আপনার সেই নেতৃত্ব দানের কি আছে, ক্ষমতা আছে। এখন এইটা কিন্তু আপনি কয়েকভাবে করতে পারেন বা নেতৃত্বটা কীভাবে করতে পারেন। এখানে কয়েক ধরনের নেতৃত্বের মধ্যে এখানে 4টা ধরনের নেতৃত্ব আছে। একটা হলো গণতান্ত্রিক বা কর্মীদের মতামত। একটা কর্মী কাজ করতেছে, এখন তার যে সে কাজটা করবে, এখন তার থেকে মতামত নেওয়া যে তুমি কিভাবে কাজটা করলে সর্বোচ্চ আউটকামটা পাবে বা সবচেয়ে কম সময়ে সবথেকে কম খরচে তুমি আউটকামটা দিতে পারবে, তার মতামত নেওয়া। এরপর কি? স্বৈরতান্ত্রিক, মানে আপনি বলবেন যে আমি যেভাবে বলতেছি সেভাবে করতে হবে, তোমার কোনো কি স্বাধীনতা নাই, তুমি আমার ওয়েতেই কাজ করবা, এটা তোমার কষ্ট হোক বা শান্তি হোক এটা আমার দেখার বিষয় না। এরপর কি? মুক্ত নেতৃত্ব, মানে কর্মীদের স্বাধীনতা দেওয়া, তাদের কাছে মানে তাদের জবাবদিহিতি করা যাবে না, তোমরা করতেছো হ্যাঁ করো এভাবে। এরপর একটি কি? আমলাতান্ত্রিক। আমলাতান্ত্রিক মানে নিয়মকানুন সর্বাধিক গুরুত্ব পাবে, মানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা যেই একটা রুলস অ্যান্ড রেগুলেশন ক্রিয়েট করবে ওই রুলস অ্যান্ড রেগুলেশন অবশ্যই কর্মীদের মানতে হবে। তো এটার অনুযায়ী বা কাজের যেই চাপ বা কাজের কর্মীদের যেই মতামত বা সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা এটা অনুযায়ী আমাদের কি এই যে নেতৃত্বের ধরনগুলোকে বা নেতৃত্বকে ভাগ করা হয়েছে। এখন বললাম যে একজন লিডার যে একজন কর্মীকে সর্বোচ্চ পর্যায়ের কি আউটকাম নিতে পারবে একজন কর্মী থেকে, সে হলো একজন লিডার। এখন একজন আদর্শ লিডার বা একজন পাকাপোক্ত লিডার আপনি কিভাবে চিনবেন? তাকে অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে, মানে একজন আপনি পাগলকে ধরে কি করতে পারবেন না, নেতা বানিয়ে দিতে পারবেন না। এরপর কি? তার প্রকট ব্যক্তিত্ব, মানে তার যে পার্সোনালিটি বা একজন মানুষকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে সে নেতা কিনা। এখন আপনি কি রাস্তার একটা ফকিরকে ধরে দুম করে বললে যে আপনি কি করেন, নেতৃত্ব দেন, তাহলে তো হবে না, ঠিক আছে। তো এটা নেগেটিভভাবে নেবেন না, মানে জাস্ট একজন নেতার তার ব্যক্তিত্ব বা তার চলাফেরা বা তার কথাবার্তায় বোঝা যাবে সে একজন কি নেতা। এরপর কি? শিক্ষা ও অভিজ্ঞতা। এখন আপনি অবশ্যই একটা মূর্খকে কি নেতা বানাতে পারবেন না, এটা আপনার যতই কষ্ট লাগুক। আপনি একটা মূর্খ বা একজন অনভিজ্ঞ ব্যক্তিকে যে কোনো কাজ করে নেয়, পড়ালেখা করে নেয়, তাকে নেতা বানাতে পারবেন না। যদি তাকে নেতা বানান সে আপনার গোষ্ঠী শুদ্ধ কি একদম সম্পদ যা আছে ওই বাংলাদেশের যে আগের নেতাগুলো আছে কাম পড়ালেখা কিছু করে নাই কিন্তু এখন কি হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে এখন আরামে এসে তাদের যে নাতিপুতিরা দিন কাটাচ্ছে, কিন্তু আমাদের সম্পদও তারা মেরে নিয়ে চলে গেছে। এরপর কি? অবশ্যই একজন নেতাকে সাহসী হতে হবে। এখন যদি নেতা সাহসী না হয়, মনে করুন কর্মীদের মধ্যে কি হলো, একটা ঝগড়া বাঁধলো, এই ঝগড়াটা সারাবে কে? অবশ্যই নেতাকে সারাতে হবে। এই জন্য তার সাহস এবং সৎ হতে হবে। সে যদি সৎ না হয়, তার যদি নিজের ব্যক্তিত্ব এটাই ঠিক না থাকে, সে যদি টাকা মারার ধান্দায় থাকে তাহলে তার কর্মী থেকে কি একটা বেস্ট আউটপুট পাওয়া যাবে না। এরপর কি? অবশ্যই পরিশ্রমী হতে হবে এবং সহনশীল হতে হবে, মানে কর্মীদের প্রতি তার একটু নরম থাকতে হবে যে তোমরা কাজ করতেছো, এখন কিছু জিনিসে আপনার অবশ্যই ছাড় দিতে হবে, ওই জিনিসে ছাড় দিতে হবে এবং আপনার পরিশ্রমী হতে হবে। বা নেতা যে তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, তাকে দেখাশোনা করতে হবে যে কর্মীরা আসলে কাজ ঠিক মতো করতেছে কিনা।
এরপর কি তার যে দায়িত্ব, ওই দায়িত্বের প্রতি তার কি হতে হবে, একদম কঠোর একটা থাকতে হবে যে সে দায়িত্বশীল বা তার যেই কাজ সেই কাজ সে সম্পন্ন করতেছে। এরপর কর্মীদের একটা সহযোগিতা, একটা মনোভাব থাকতে হবে। এরপর কি সাংগঠনিক দক্ষতা, মানে এই যে একটা কর্মী বা কিছু কর্মী, 100 জন কর্মী কাজ করতেছে, এদেরকে একসাথে রেখে কিভাবে কাজ করা যায় বা তাদের যে ভিতরে যে কোনো কলহ এটা না করে কিভাবে সর্বোচ্চ আউটপুট আনা যায়, এটাই হলো সাংগঠনিক ক্ষমতা বা একটা এই যে কর্মীগুলো মানুষগুলোকে সংগঠিত করে রাখা, একসাথে করে রাখা। এরপর কি মানবিক সম্পর্ক অনুধাবন, মানে একজন কর্মীর মনে করেন বাবা মা অসুস্থ হয়ে গেছে, এখন তার তো ইনস্ট্যান্ট যাইতে হবে। এখন আপনি যদি তাকে ছুটি না দেন তাহলে মানে কি আপনি একজন আদর্শ নেতা হতে পারবেন না কখনো, বা কর্মীদের প্রতি আপনার একটু সহনশীল হতে হবে। এরপর কি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, ইনস্ট্যান্ট ধরেন একটা মেশিন নষ্ট হয়ে গেছে, এখন এই মেশিন নষ্ট হওয়া মানে আপনার 100 জন কর্মী কি কাজ করতে পারবেন না। এখন এই 100 জন কর্মীকে কিভাবে আপনি কাজ করাবেন, এটার একটা সঠিক সিদ্ধান্ত সঠিক সময় অনুযায়ী নিতে হবে। এরপরে আপনি একজন আদর্শ নেতা হতে পারবেন। এরপর কি জেন্ডার সচেতনতা, মানে আপনি যে পুরুষদের বেশি একটু কি করবেন, সুবিধা দিবেন, নারীদের একটু কম সুবিধা দেবেন, এটা হবে না। মানে আপনার জেন্ডার সম্পর্কে অবশ্যই কি হতে হবে, সচেতন হতে হবে। আর মেয়েদের যেই বিষয়গুলো আছে যে তারা একটু সহনশীল টাইপের, তাদের যেই গুরুত্ব বা তাদের অসুস্থতা এটা মেনটেন করতে হবে। এরপর কি আমাদের ব্যবসায় অর্থায়নের ধারণা বা ব্যবসা অর্থায়ন কি, এটা আমাদের ফাইন্যান্সে আছে। তো আই হোপ যে বেশি বোঝাতে হবে না। ব্যবসায়ের যে আর্থিক প্রয়োজন এটা যে মেটানোর জন্য আমাদের যে অর্থগুলো সংরক্ষণ এবং ব্যবহার করে আপনার যে সর্বোচ্চ মুনাফাটা অর্জন, এটাই হলো আমাদের কি যে অর্থায়ন। মানে আপনি কোত্থেকে অর্থ সংগ্রহ করবেন, কোথায় সংরক্ষণ করবেন এবং কিভাবে ব্যবহার করে আপনি সর্বোচ্চ মুনাফা অর্জন করবেন, এটাই হলো কি আমাদের ব্যবসায় অর্থায়ন। তো এখানে ব্যবসায় অর্থায়নের কিছু উৎস দেওয়া হয়েছে। তো এটা সম্বন্ধে আই হোপ আপনারাই সবচেয়ে বেশি জানেন, কারণ ফাইন্যান্স তো পুরাই অর্থায়ন নিয়ে। তো এখানে অর্থায়নের উৎস সম্বন্ধে কিছু দেওয়া হয়েছে, যে নিজস্ব তহবিল মানে আপনার যা জমা টাকা আছে ওইটা, এরপর আত্মীয় স্বজন থেকে ধার নিতে পারবেন, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন, সমবায় ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন, গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন, কৃষি ব্যাংক থেকে, কৃষি উদ্যোক্তা হলে আপনি ঋণ নিতে পারবেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, এরপর বিসিং বা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের যে কর্পোরেশন আছে সরকারি, ওই সরকার যে কর্পোরেশন, ওই কর্পোরেশনের যে ব্যাংকগুলো আছে ওইগুলো থেকে ঋণ নিতে পারবেন, এনজিও থেকে এবং বেসরকারি সংস্থা থেকে কি সহায়তা নিতে পারবেন। তো এই পর্যন্ত আমাদের ক্লাস, আশা করি বুঝছেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।